আমাদের প্রত্যেকের বন্ধু মহলে একজন কিপটা বন্ধু থাকে। মিজানের ক্লাসেও এরকম একজন কিপটা বন্ধু আছে। মিজান বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ক্লাসে গেল। তার ক্লাসের সংখ্যা হচ্ছে 50 জন বন্ধুবান্ধব। ক্লাস শেষে ওরা ক্যান্টিনে গেল। তো ক্যান্টিনে ও নানান জনের সাথে পরিচয় হচ্ছে। পরিচয় হতে হতে এরকম আবুল বাশার নামে ওদের এক বন্ধুকে পাওয়া গেল। আবুল বাশার বলল, জানো আমি একটা পরিকল্পনা ঠিক করেছি। বাকি বন্ধুরা বলল, কি পরিকল্পনা ঠিক করেছো তুমি? আমি প্রতিদিন 100 টাকা করে জমাবো। দেখো 100 টাকা জমালে কি হবে? মাস শেষে আমার 3000 টাকা সেভিংস হবে। 365 দিনে আমার সেভিংস হবে 36,500। এবং 4 বছর আমরা এখানে আন্ডারগ্রেড করব। 4 বছর শেষে আমার সম্পদ তৈরি হবে। কত হবে? 1,46,000 টাকা। এখন বাশার খুব ভালো গল্প বলতে পারে, মানুষকে কনভিন্স করতে পারে। কিভাবে যেন বাশার বাকি 49 জনকেও কনভিন্স করে ফেললো। মিজানের ক্লাসের সবাই তখন ঠিক করলো, আরে এটা তো ভালো বুদ্ধি। আমরা প্রত্যেকে যদি বছর শেষে 36,500, 4 বছর শেষে যদি 1,46,000 টাকার সঞ্চয় করতে পারি এবং 4 বছর শেষে আমরা 50 জন মিলে কত টাকা সঞ্চয় করতে পারবো? 73 লক্ষ টাকা। এ তো মজার ব্যাপার। মিজানের ক্লাসে ওদের এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে আয়শা। তার বাড়ি হচ্ছে ধামরাই। ধামরাই হচ্ছে স্মৃতিসৌধের একটু পরে, যদি আমরা ঢাকা থেকে রওনা দেই। আয়শা বলল, আমাদের ওখানে একটা ভালো একটা কুমারপাড়া আছে, ওরা ঐতিহাসিকভাবে অনেক প্রসিদ্ধ। চলো আমরা ক্লাসের পরে ওখানে যাই। আমরা সব বন্ধুরা চলে গেল ধামরাইতে। কুমারপাড়ায় গিয়ে কুমারদেরকে বলল যে, ভাই আমাদেরকে একটা খুব বড় একটা মাটির ব্যাংক তৈরি করে দেন। আমরা প্রত্যেকে 100 টাকা করে জমাবো প্রত্যেক দিন, এবং 4 বছর শেষে যখন আমাদের অনার্স পরীক্ষা শেষ হয়ে যাবে, আমাদের কাছে 73 লক্ষ টাকার সঞ্চয় থাকবে, যেটা তখন হয়ে যাবে সম্পদ। এই যে 73 লক্ষ টাকার সম্পদ তৈরি হবে, এখন একটা প্রশ্ন জাগে, মিজানের ক্লাসের সব ছেলেমেয়েরা যদি এই কাজটা করে, তাহলে মিজানের শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনীতি বা ইকোনমির কি হতে পারে? দ্বিতীয় ক্ষেত্রে আজকে আমরা একটা গল্প দিয়ে শুরু না করে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। বহু বছর আগে যখন আমরা অর্থনীতি পড়া শুরু করি, তখন আমরা র্যাশনালিটি অ্যাসাম্পশনটার সাথে আমাদের পরিচয় হয়, যেটা আমরা গত পর্বে বলেছি। আজকে আমরা র্যাশনালিটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেক বন্ধুদের মধ্যে তখন একটা প্রশ্ন জাগে, আচ্ছা প্রতিটা মডেলে এই যে র্যাশনালিটি অ্যাসাম্পশনটা দেয়া হয়, মানুষ কি আসলে র্যাশনাল? যদি না হয়, তাহলে আমরা কেন এই মডেলগুলো পড়ব? শিক্ষার্থীদের মনে যদি এই প্রশ্নটা এসে থাকে, এটা আসাটা একেবারেই অস্বাভাবিক না, আমাদেরও এসেছিল। আলাপে গল্পে অর্থনীতিতে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দুটো অ্যাসাম্পশন দেখেছিলাম। অ্যাসাম্পশন দুটো ছিল পোস্ট হক ফ্যালাসি আর সেটেরিস প্যারিবাস। আজকে আমরা দুটো অ্যাসাম্পশন দেখব। প্রথমটার নাম হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন, দ্বিতীয়টার নাম হচ্ছে র্যাশনালিটি। তো আসুন শুরু করা যাক। আজকের প্রথম যে অ্যাসাম্পশনটা আমরা দেখব, এটার নাম বলছি আমরা ফ্যালাসি অফ কম্পোজিশন। গত পর্বে আমরা বলেছি ফ্যালাসি শব্দটা আসে ফলস থেকে, যেটা সত্য নয়। তাহলে এই ফ্যালাসিটা তো আমরা বুঝেছি। কম্পোজিশনের অর্থটা কি? ধরা যাক আমরা একটা ভালো ছবি দেখলাম। আমরা অনেক সময় কমেন্ট করি না, যার এটা কম্পোজিশনটা তো খুব সুন্দর হয়েছে। এতে এই কমেন্টটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? আমরা বোঝাতে যাচ্ছি ছবির যে উপাদানগুলো, আলো ছায়ার খেলা, রঙের খেলা, এই উপাদানগুলো একত্রিত হয়ে সুন্দর লাগছে। এই কনসেপ্ট থেকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল অপারেটর দিয়ে চিন্তা করি, তাহলে কি হবে? কম্পোজিশন হচ্ছে একটা ইকোনমিতে যে সিদ্ধান্ত যারা নিচ্ছে, তাদের সিদ্ধান্তের যোগফলের আউটকামটা খুব সুন্দর হচ্ছে। এটা হচ্ছে কম্পোজিশন। মিজানের যে বন্ধুটা মিস্টার বাশার, ওর অবজারভেশনটা কি? ও যদি টাকা সঞ্চয় করে বছর শেষে এবং 4 বছর শেষে সে ভালো সঞ্চয় করে সে সঞ্চয়টাকে সে সম্পদে তৈরি করতে পারে। এখান থেকে আমরা যদি এই সিদ্ধান্ত নেই যে যেহেতু বাশার এই কাজটা করছে, শুধু বাকিরাও যদি এই কাজটা করে, তাহলে ফলটা একই দাঁড়াবে। এটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। একজনের বিহেভিয়ার দেখে যদি আমরা মনে করি বাকিরাও এরকমভাবে হবে,
তাহলে একটা বিভ্রান্তিমূলক সিদ্ধান্তে আমরা উপনীত হলেও হতে পারি। হব যে তা না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হলেও হতে পারি। এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, যখন আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করি অর্থনীতিতে, তখন কিন্তু আমরা একটা সার্ভে করি। সার্ভেটার বাংলা হচ্ছে জরিপ। এই সার্ভেটা কি? সার্ভেটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে স্যাম্পল সার্ভে বলি, নমুনা জরিপ। তাহলে মিজানের স্কুলে আমরা আবার যাই। মিজানের স্কুলে ওদের ক্লাসে 50 জনকে আমরা পর্যবেক্ষণ করলাম, ওরা আমাদের স্যাম্পল, ঠিক আছে? ওদের স্যাম্পলটা দেখে আমরা এখন সিদ্ধান্তে উপনীত হচ্ছি স্কুলের বাকিরাও হয়তো এরকম হবে। যদি হয় তাহলে আরও সম্পদ তৈরি হবে। এইভাবে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে আমরা ভুল সিদ্ধান্তে চলে আসব বা আসতে পারি। এখন একটা প্রশ্ন জাগতে পারে, তো স্যাম্পল কেন হবে? আমরা পুরো পপুলেশনটাই চিন্তা করি না কেন? বাংলাতে যেটাকে আমরা বলি শুমারি, সেন্সাসের বাংলাটা আমরা জানি আদমশুমারি, তার মানে মানুষের গণনা করছে সারা বাংলাদেশের সব মানুষ। বাংলাদেশে কিন্তু আদমশুমারি বাদে আরও অনেক শুমারি কিন্তু সরকারি পর্যায়ে হয়। যেমন আমাদের গবাদি ক্ষেত্রে কতগুলো পশু প্রাণী আছে, এগুলো কিন্তু শুমারি হয়, কিন্তু এগুলি কিন্তু সবসময় হওয়া সম্ভব না। ক, এটা সময় সাপেক্ষ। খ, এটা অনেক ব্যয়বহুল। গ, সারা বাংলাদেশে এই যে শুমারি যারা করবেন তাদের তো একটা স্কিল লাগে, একটা দক্ষতা লাগে। সবসময় এই দক্ষতাটা পাওয়া যায় না, সবসময় এই দক্ষতাটা আমরা নিয়মিতভাবে সারা বাংলাদেশে এনাদেরকে পাঠাতেও পারবো না। সেই জন্য অর্থনীতির ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা স্যাম্পল সার্ভে করি। ফ্যালাসি অফ কম্পোজিশনটা আমাদের মাথায় রাখতে হবে। একটা গল্প বলি, এই গল্পটা অনেকেই শুনেছেন। 4 জন অন্ধ ব্যক্তি একটা হাতি দর্শন করতে গেল। এক অন্ধ ব্যক্তি হাতির পাটা দেখছে, আরেক অন্ধ ব্যক্তি হাতির কানটা দেখছে, তৃতীয় জন হাতির সুর পর্যবেক্ষণ করছে, চতুর্থ জন হাতির দাঁত পর্যবেক্ষণ করছে। এখন তারা তো অন্ধ, তারা এছাড়া কিছু দেখতে পাচ্ছে না। প্রত্যেকে কিন্তু হাতি দেখতে সত্যি সত্যি কেমন, 4 জন কিন্তু কীভাবে চিন্তা করবে, যেহেতু হাতির পা অনেক বড়, অনেক শক্ত, একটা কলামের মতো লাগে, নিশ্চয়ই হাতি অনেক লম্বা। যে অন্ধ ব্যক্তি কান দেখছে সে আরেক ধরনের সিদ্ধান্তে উপনীত হবে। এখন আমরা মিজানের ক্লাসে আবার ফেরত আসি। মিজানের ক্লাসের ছেলেরা তখন বাসাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে বলছো প্রতিদিন 100 টাকা করে জমাবো, আমরা কিভাবে জমাবো? তখন বাসা তো খুব কনফিডেন্টলি উত্তর দিল, কেন, আমি তো 4 কাপ চা খাই, আমি 2 কাপ চা কম খাবো। আমরা 50 জন মিলে যদি 2 কাপ চা করে কম খাই, প্রতিদিন 100 টাকা করে 100টা চা কম হবে। এই টাকাটা আমরা আমাদের মাটি ব্যাংকে ভরে ফেলবো। সিঙ্গারা আমি 4টা খাই সারাদিনে, আমরা সিঙ্গারা 2টা করে খাবো। এই 2টা বেঁচে গেল, এই 2টার টাকা আমরা মাটি ব্যাংকে দেব। আমাদের প্রত্যেকের বাসা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, আমরা রিক্সায় আসি, রিক্সায় যাই, তাহলে 50 বার আসছি, 50 বার যাচ্ছি, 100টা রিক্সা রাইড বেঁচে যাবে। এই টাকাটা আমরা আস্তে আস্তে ভরে ফেলবো। অর্থনীতির চোখ দিয়ে যখন আমরা পৃথিবী দেখব, আমরা বাজারের মাধ্যমে পৃথিবী দেখি। আমরা শুধুমাত্র চাহিদা, শুধুমাত্র যোগান, ডিম্যান্ড ও সাপ্লাই, এই দুটো আলাদাভাবে দেখি না, আমরা ডিমান্ড সাপ্লাইকে একসাথে দেখি। এখন আমরা কিন্তু সাধারণ জ্ঞান প্রয়োগ করি। এই যে মিজানের বন্ধুরা খরচ না করে সম্পদ বানাচ্ছে, তাদের খরচ কি আরেকজনের আয় না? তারা যদি এখন ক্যান্টিনে খাবার কম খায়, পুরো ক্লাসটা যদি কম খায়, এবং ওদের দেখাদেখি করে পুরো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এভাবে কম খেতে থাকে, কি হবে? ওই ক্যান্টিনগুলি আর চলবে না, কারণ তাদের খরচে ক্যান্টিনে উৎপাদন করে, এবং উৎপাদনের সাথে সাথে ক্যান্টিনের সাথে যারা যুক্ত, যাদের জীবিকা যুক্ত, তাদের এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। এখন মিজানের বন্ধুরা এবং পুরো স্কুলের সব শিক্ষার্থীরা যদি এরকমভাবে চিন্তাভাবনা করে, ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। রিক্সার ক্ষেত্রে কি হবে? রিক্সাওয়ালাদের যে ইন্ডাস্ট্রিটা ছিল স্কুলকে কেন্দ্র করে, সেটা বন্ধ হয়ে যাবে। এই অবজারভেশনটা সর্বপ্রথম প্রাতিষ্ঠানিকভাবে ইন্ট্রোডিউস করেন আবার আমাদের জন মেইনার্ড কেইনস। ওনার কাছে আমরা ফেরত আসি। 1929 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমে এবং পরে পশ্চিম ইউরোপে একটা মহামন্দা দেখা যায়, গ্রেট ডিপ্রেশন। তখন
জন মেইনার্ড কেইনস একটা তত্ত্বের অবতারণা করেন, তত্ত্বটা ছিল দ্য প্যারাডক্স অফ থ্রিফট। এই তত্ত্বটারই একটা উদাহরণ আমরা আজকে দেখলাম। একজন ব্যক্তি যদি সঞ্চয় করে, সেই ব্যক্তি অবশ্যই সম্পদ তৈরি করতে পারবে, কিন্তু একটা জনগোষ্ঠীতে সবাই যদি সঞ্চয় করে তাহলে সেখানে আনএমপ্লয়মেন্ট দেখা যাবে, কর্মসংস্থান আর থাকবে না। এটা একটা কারণ ছিল যে মহামন্দার সময় মানুষের হাতে টাকা ছিল না। টাকা ছিল না দেখে সে তারা খরচ করতে পারে নাই বলে ইন্ডাস্ট্রি চলে নাই বলে ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের কর্মসংস্থান হচ্ছিল না, কারণ ইন্ডাস্ট্রিকে তো তার যারা তাদের আন্ডারে কাজ করছে তাদের কামাই করেই তো তাদেরকে বেতনটা দিতে হবে। এই যে মহামন্দাটা হয়েছে তার একটা কারণ ছিল এইটাকে বোঝানোর জন্য কেইনস প্যারাডক্স অফ থ্রিফট এই জিনিসটার অবতারণা করেন। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? আমরা যখন আমাদের স্যাম্পল জরিপ করব, আমাদের উপাত্তগুলো আমরা কালেক্ট করব, আমাদের তথ্য থাকবে, হাইপোথিসিস থাকবে, এই সবগুলো করে যখন আমরা একটা সিদ্ধান্তে আসব, তখন আমরা যদি এই সিদ্ধান্তটাকে, স্যাম্পল সিদ্ধান্তটাকে পপুলেশনের ক্ষেত্রে কনভার্ট করতে চাই, যার ইংরেজি কায়দার নাম হচ্ছে এক্সট্রাপোলেশন, সেই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে দুবার চিন্তা করতে হবে। কেন? আমরা যত চিন্তা করব আমাদের মডেল তত ভালো হবে। আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা যখন কক্সবাজারে একটা সূর্যাস্ত দেখছি, এই সূর্যাস্ত যখন আমরা মডেল আকারে উপস্থাপন করব, সেটা ছবির মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, এটা কিন্তু আসল সূর্যাস্ত নয়, মডেলও আসল বাস্তবতা না। কিন্তু এই ফ্যালাসি অফ কম্পোজিশনটা যদি আমরা চিন্তা করি যে না, এই ঘটলেও ঘটতে পারে, এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা কি চিন্তা করতে পারি? কারণ আমরা দিন শেষে অর্থনীতির ভাষায়, অর্থনীতির চোখে যদি পৃথিবীটা দেখি, আমরা বাজারের মাধ্যমে দেখব, সেখানে সবার সম্মিলিত চাহিদা, সেখানে সবার সম্মিলিত যোগানটা দেখব আমরা। দ্বিতীয় অ্যাসাম্পশনটা আলোচনা করার আগে, যে র্যাশনালিটি কি অর্থনীতিতে, এটা বলার জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। আইজ্যাক নিউটন সপ্তদশ শতাব্দীতে উনি গ্র্যাভিটি এবং লজ অফ মোশন কিছু তত্ত্ব দেন। এটা ছিল পদার্থবিজ্ঞানের যুগান্তকারী একটা কন্ট্রিবিউশন। এর কিছুদিন পরে উনি এবং লিবনিটজ আলাদাভাবে ওনারা ক্যালকুলাস তৈরি করেন। ক্যালকুলাস ছিল প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্সের ওয়ান্ডারফুল প্রয়োগ। এটা যখন মোটামুটি নিউটনিয়ান ফিজিক্সটা দাঁড়িয়ে গেল, তখন সমাজবিদ্যাতে ঊনবিংশ শতাব্দীতে লোকজন প্রশ্ন করা শুরু করলো, মহাবিশ্বের মতো যদি কোনো ইউনিভার্সাল লস থাকে, সেটা কি সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য? এই সময় অর্থনীতিতে 19 শতাব্দীর মাঝামাঝিতে কিছু মানুষ আসেন যাদের ব্যাকগ্রাউন্ড ছিল হয় গণিত নতুবা ইঞ্জিনিয়ারিং। এনারা কে কে ছিলেন? এনারা ছিলেন উইলিয়াম স্ট্যানলি জেভেন্স, কার্ল মেঞ্জার, লিও ওয়ালরাস, উইলফ্রেডো প্যারেটো, ফ্রান্সিস এজওয়ার্থ এবং অবশেষে আমাদের অ্যালফ্রেড মার্শাল। এনাদের নাম বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা পাঠ্যপুস্তকে যে মাইক্রো ইকোনমিক্স বা ম্যাক্রো ইকোনমিক্স পড়ি, এই মেইন স্ট্রিম ইকোনমিক্সটার গোড়াপত্তনটা এনআরআই তৈরি করে, যার নাম আমাদের নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। ওনারা একটা কনসেপ্ট তৈরি করেন যেটার নাম হচ্ছে সেলফ ইন্টারেস্ট। আমরা যখন অর্থনীতি পড়ি তখন আমাদের মনে হতো, আচ্ছা সেলফ ইন্টারেস্ট তো এটা কি? এটা তো সেলফিশও হতে পারে। সেলফিশ না কেন? আমরা এর আগের পর্বে বলছিলাম না, আমরা যখন ডিসিশনে আমরা নেট বেনিফিট ফাংশন হিসাব করি, এটা বেনিফিট, এটা কস্ট, তো বেনিফিটটা যদি নিচে থাকে ইয়েস আমরা বলবো ডিসিশনটা নিলাম, বেনিফিটটা যদি উপরে থাকে কস্টটা নিচে নো আমরা বলবো না। এটা হচ্ছে পিওর ইকোনমিক অ্যানালিসিস, যার ভিত্তি হচ্ছে আমি। এর আগের পর্বে আমরা বলেছিলাম যে নর্মাটিভ ইকোনমিক্স আছে, যে ইকোনমিক্সটা ব্যক্তির মতামত দ্বারা প্রভাবিত। পজিটিভ ইকোনমিক্স আমরা বলেছিলাম অবজেক্টিভ ইকোনমিক্স, ব্যক্তিক অর্থনীতি, যার সাথে ব্যক্তির কোনো সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে না। নর্মেটিভ ইকোনমিক্সে ব্যক্তির সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে।
সেলফিশ বিহেভিয়ারটা কি? সেলফিশ বিহেভিয়ারটা হচ্ছে তার মোরালিটিটা ঋণাত্মকভাবে কাজ করছে। মোরালিটি যখন পজিটিভলি প্রভাব ফেলবে তখন ওই বিহেভিয়ারটার নাম দেই আমরা অ্যালট্রুইস্টিক বিহেভিয়ার। অনেক মানুষ আছে যারা মানুষের উপকার করে আনন্দ পায়, তাহলে যখন সে বেনিফিট মাইনাস কস্ট হিসাব করবে তখন কিন্তু তার মোরালিটি দিয়ে সে প্রভাবিত হচ্ছে। সেলফিশ মানুষ সেও কিন্তু তাই করছে। ফর এক্সাম্পল অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়ান্ট, আমরা এই গল্পটা পড়েছি, হ্যাঁ, অথবা ক্রিসমাস ক্যারলস পড়েছি, মার্লো ক্যারেক্টার আমরা দেখেছি চার্লস ডিকেন্সে। তো সেলফিশ লোকরা কি করে, তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা তাদের সিদ্ধান্তটাকে প্রভাবিত করছে। র্যাশনালিটিটা দরকার যাতে আমরা নোটভিত্তিক সিদ্ধান্ত নিতে পারি। আরেকটা হচ্ছে, এর আগেও আমরা বলেছি, যাতে আমরা বেস্ট সিচুয়েশনটা আইডেন্টিফাই করতে পারি। বেস্ট হচ্ছে এটা, বেটার হচ্ছে এটা, গুড হচ্ছে এটা। র্যাশনাল ডিসিশনটা হচ্ছে বেস্টটাকে নির্বাচন করা ওই মুহূর্তের প্রেক্ষিতে। যদি আমরা এটা না করি তাহলে একটা ফাঁক থেকে যাবে, তার মানে আমরা আরও ভালো করতে পারতাম কিন্তু করি নাই। এখন সবাই যদি আমরা একটা পপুলেশন, মার্কেটে আমরা চলে আসি, মার্কেটে সবাই একজনের চাহিদা না অনেকের চাহিদা, মার্কেটে চলে আসি, একজনের যোগান না অনেকের যোগান, সবাই যদি তাদের সবচেয়ে ভালোটা চেষ্টা করে তাহলে সাম টোটালে গিয়ে কি হবে, আমাদের সামাজিক কল্যাণ, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি সোশ্যাল ওয়েলফেয়ার, সেটা ম্যাক্সিমাইজড হবে। এখন তো প্রশ্ন হচ্ছে, আমরা তো ফ্যালাসি অফ কম্পোজিশন বলেছি, একটা মার্কেটে তো সবাই এইভাবে কাজ নাও করতে পারে। ঠিক আছে, আমাদের সেই ধূসর বর্ণালী ওই গ্রে স্পেকট্রামটার দিকে যাই, সাদা 5%, এদিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এটা কালো একটা শেড হয়ে যাচ্ছে। একটা মার্কেটে আমরা অবশ্যই কিছু ইর্যাশনাল লোকজন থাকবে, সেটা ভোক্তার ক্ষেত্রেই হোক আর উদ্যোক্তার ক্ষেত্রেই হোক, কিন্তু সমাজ যদি একসাথে থাকতে হয় তাহলে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু কোঅপারেট করতে হবে। তাহলে একটা বিশেষ শতাংশ আছে, এই শতাংশ কিছু লোক ইর্যাশনাল থাকতে পারে একটা বড় পপুলেশনে, কিন্তু তাতে মার্কেট ডিমান্ড কার্ভটা নিচের দিকে, মার্কেট সাপ্লাই কার্ভটা উপর দিকে, এটাকে প্রভাবিত করবে না। গত পর্বে আমরা দীপ্ত টিভির একটা ক্লিপ দেখেছিলাম, একটা কিচেন গার্ডেনের দেখেছি যেখানে জিনিসপত্রের চড়াও দাম। আমরা কিন্তু সেখানে একজন উদ্যোক্তা, একজন ভোক্তার কথা দেখি নাই, অনেক উদ্যোক্তা এবং অনেক ভোক্তাদের ফলটা দেখেছি। এটাই হচ্ছে মার্কেট। মার্কেট কিন্তু একজনের আউটকামটা দেখায় না, মার্কেট দেখায় একটা সম্মিলিত আউটকাম। সেই জন্য আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করব, আমাদেরকে ফ্যালাসি অফ কম্পোজিশনটা খেয়াল রাখতে হবে। আমরা কি মিজানের ক্লাসের ওদের মতো হয়ে যাব, নাকি আমাদের অন্য কোনো ঘটনা ঘটতে পারে? এই জন্যে আমাদের ফ্যালাসি অফ কম্পোজিশনটা দরকার। আর র্যাশনালিটিটা হচ্ছে, আমাদের র্যাশনালিটিটা দরকার, যেহেতু আমরা যদি সবাই র্যাশনাল না হই তা আমরা সবচেয়ে ভালো আউটকামটা করতে পারছি না। এই হলো আমাদের 4টা অ্যাসাম্পশন। আমরা শুরু করেছিলাম পোস্ট হক ফ্যালাসি, তারপর হচ্ছে আমাদের কী বলে সেটেরিস প্যারিবাস, তারপর আজকে দেখলাম আমরা ফ্যালাসি অফ কম্পোজিশন, আর হচ্ছে র্যাশনালিটি। আগামী পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ ধারণা দেখার চেষ্টা করব। এই ধারণাটার ইংরেজি হচ্ছে মার্জিনাল ডিসিশনস, বাংলা হচ্ছে প্রান্তিক সিদ্ধান্ত। এই কনসেপ্টটা টেক্সট বুকে কী বলা হচ্ছে এটা তো আমরা দেখবই, এরপরে বাংলাদেশের চোখে বাজারে গিয়ে কিভাবে প্রান্তিক সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা দেখার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।